নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শক্তিপদ রাজগুরুর লেখা একখানি স্নিগ্ধ প্রেমের গল্প। গল্পের নাম দূর আকাশের তারা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প দূর আকাশের তারা। এই পথের যেন শেষ নেই। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি। দমদম এয়ারপোর্ট থেকে প্লেন ছাড়লো প্রায় দুপুর। ট্রেনের যাত্রা আর প্লেনের যাত্রা দুটোর মধ্যে অনেক পার্থক্য। ট্রেনে বসে ধীরে ধীরে প্রাকৃতিক আঞ্চলিক পরিবর্তনটাকে দেখা যায়। সেই অঞ্চলের লোকজনেরা ট্রেনে ওঠানামা করে, তাদের ভাষা শুনে পরিবর্তনটা রপ্ত করা যায়। ভূপ্রাকৃতিক রূপবদলটাও সহনীয় হয়ে ওঠে। কিন্তু প্লেনে তার উপায় নেই। আকাশপথে এক দেশ থেকে অন্য দেশে চলেছে। আগে এসব পথে চলতো টাকোটা প্লেন, না হয় ফকার। সেগুলো বেশ নিচু দিয়ে উড়ে চলত। নিচেকার বরফি কাটা জমি, ছোট বড় পুকুর, গ্রামগঞ্জ, নদীতে বিন্দুর মতো নৌকো, এসব দেখা যেত কিছু কিছু। এখন জেট প্লেন বহু উঁচু দিয়ে যায়, মেঘের সীমানা পেরিয়ে উড়ে চলে দুরন্ত গতিতে। চারিদিকে পেঁজা তুলোর মতো মেঘ আর রৌদ্রোজ্জ্বল নীল আকাশ। নিচের পৃথিবীর খবর এখানে পৌঁছয় না। তারপর ক্রমশ নিচের দিকে নেমে আসে রানওয়ের সন্ধানে। দেখা পেতেই ডানা মেলে বিশাল পাখিটা নেমে পড়ে দৌড়বাজি শেষ করে। কলকাতার রাস্তা, ইট, কাঠ, কংক্রিটের রাজ্য থেকে এসে পড়েছি ত্রিপুরার ঘন সবুজ টিলা বাঁশবনের রাজ্যে। চারিদিকের পটভূমি এখানে বৈচিত্র্যে ভরা। সুজিত বলে, কি রে, কেমন দেখছিস? তোদের কলকাতা থেকে অনেক সুন্দর। আমি বলি, তা সত্যি, এলাম নতুন দেশে। সুজিত বলে, এবার এদেশের এখানকার মানুষকেও দেখবি আরো কাছ থেকে। এয়ারপোর্টে গাড়ি ছিল। এবার শহর ছাড়িয়ে আমাদের গাড়ি চলেছে ঘন শালবনের মধ্য দিয়ে উঁচু নিচু পথ ধরে। ধুলো উড়িয়ে চলেছি আমরা। এবার শুরু হয়েছে পাহাড়ের উপত্যকায় সবুজ চা বাগান। বিকেলের পড়ন্ত সোনা হলুদ রোদ চা গাছের দুটি পাতা একটি কুঁড়ির ওপর ঝলমল করে। এবার উপত্যকা ছাড়িয়ে গাড়িটা উঠেছে ঘন বনে ঢাকা পাহাড়ি পথে। বিকেলের আলো ম্লান হয়ে আসে বনের গভীরে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। যেন আদিম রহস্যময় কোনো জগতে চলেছি। এ পথের যেন শেষ নেই। মাঝে মাঝে ওই অরণ্যের কোনো টিলার মাথায় দেখা যায় আলোর মালা পরে যেন কোনো দৈত্য দাঁড়িয়ে আছে। আকাশে যেন মাথা তুলেছে সে মাটি ফুঁড়ে। সুজিত বললে, ওই যে দেখছিস, ওগুলো ন্যাচারাল গ্যাস খোঁজার বিল। ওখান থেকে মাটির অতলে পাইপলাইন গেছে গ্যাসের সন্ধানে। এখানে মাটির অতলে রয়েছে অফুরান গ্যাস। শুধুই আমি। আর কত দূর রে? তোর খোয়াই পৌঁছতে নিজেকে বোধহয় খুইয়েই বসবো। সুজিত বলে, আরে আর একটু সবুর কর, খোয়াই শহর আর বেশি দূর নয়। সুজিত কলকাতায় হোস্টেলে থেকে পড়ে, আমারই সহপাঠী। সেই সুবাদে আমাদের ঘনিষ্ঠতা। আমার কলকাতার বাড়িতে প্রায়ই আসে। আমার মা ওকে স্নেহ করেন। আমাদের গ্রামের বাড়িতেও গেছে সুজিত। এবার ঠিক পুজোর ছুটির আগে সুজিত বলল, আমাদের ওখানে চল পুজোর ছুটিতে, আমাদের দেশটাও দেখে আসবি। বাড়ির লোকজন বোধহয় জানতেন আমরা আসব, তাই ওরা বেরিয়ে আসেন।
বয়স্ক এক ভদ্রলোক, সৌম্যদর্শন চেহারা। সুজিত প্রণাম করে, আমিও করি। সুজিত বলে, আমার কাকাবাবু। একজন বৃদ্ধাও রয়েছেন, বয়সের ছাপ ওর সারা দেহে, তবু আগেকার রূপ যেন এখনো কিছুটা স্মৃতি হয়ে রয়ে গেছে ওর চোখে মুখে। তিনি এগিয়ে এসে আমাকে সস্নেহে বলেন, এসো ভাই, সুজিত তোমার কথা খুবই লেখে, তুমি তো সমী। আমি প্রণাম করি তাকে। সুজিত বলে, ঠাকমা ঠাকমা, ও বেটা আসতে কি চায়, ধরে এনেছি। পুজোর সময় ওনার নাকি কলকাতায় অনেক ফাংশন, গান তো গায়ে চাই, তারই কত ডাঁট, ধরে এনেছি দেখো এবারে। ওদিকে একজন মাঝবয়সী মহিলা, সুজিতের কাকিমা, আরও 2-4 জনের ভিড় জমেছে। প্রণাম আর পরিচয় পর্ব সারা হতে ঠাকমা বললেন, এখন তো রইলে ভাই, পরে জমিয়ে কথা হবে। কোন মুলুক থেকে এসেছ, হাত মুখ ধুয়ে নাও গে, চাটা খাও। ওরে বিশু, ওদের দোতলার কোণের ঘরেই থাকার ব্যবস্থা করে দে। সুজিত বলে, ঠাকমা, পুজোর সময় বাড়িতে লোকজনের বড্ড ভিড়, আমরা বরং বাগানের বাংলোতেই থাকব, একটু নিরিবিলিতে রেস্ট নিতে পারবো। ঠাকমা বললেন, ওই কাঠের ঘরে থাকবি? সুজিত বলে, বারে, এমন ফাইন বাংলো দিব্যি আরামে থাকা যাবে। কাকাবাবু বললেন, বলছে যখন থাকুক ওখানে, কিন্তু সমীরের অসুবিধা হবে না তো? আমি বলি, না না, আমার কোনো অসুবিধা হবে না। বিশু বলে, তাই চলেন, বাড়িতে যা কিচিরমিচির। এই বাড়ির পিছনে বাগান, তারই মধ্যে বাংলোটা, কাঠের মেঝের দেওয়াল, বিজলি লাগোয়া বাথরুম, সবকিছুই রয়েছে। কলকাতায় এখন বেশ গরমই, কিন্তু এখানে দেখছি সন্ধ্যার পরই ঠান্ডা পড়েছে। তবুও স্নান করে একটু আরামই বোধ হলো। নামেই শহর, সন্ধ্যার পর এখানে লোক চলাচল কমে যায়, আর সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে প্রায় সকলেই। আমরাও ক্লান্ত, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সকালে কার ডাকে যেন চমক ভাঙল। সুজিত অবশ্য আগেই উঠেছে, আমি কম্বল মুড়ি দিয়ে অঘরে ঘুমিয়েছি। চোখ মেলে দেখি দিনের আলো ঝলমল করছে, আর সেই আলো এসে পড়েছে ওর মুখে। সুগঠিত দেহ, সুন্দর ফর্সা রং, কালো ডাগর চোখের পাতায় লজ্জার আভাস। ঘরে ঢুকেছে, হাতে চায়ের ট্রে, টিপট, কাপ, প্লেটে বিস্কুট। ঘুম ভাঙা চোখে সুদর্শনাকে দেখে একটু সচকিত হই। বাগানে পাখিদের কলরব চলেছে, শালিক চড়ুইয়ের দলের বচসাও শুরু হয়েছে। বাতাসে তখনও মিশে আছে রাত শেষে শরৎসঙ্গিনী শিউলির মৃদু সুবাস। সুজিত বলে, আমার বোন উমা 3rd ইয়ারে পড়ে। উমা ট্রে রেখে 2 হাত জোড় করে নমস্কার করে। সুজিত বলে, বুঝলি উমা, সমীরের খুব ডাঁট, ও নাকি মস্ত গাইয়ে। তোর গান শুনিয়ে দে তো, দেখবি বেটা ট্যারা হয়ে যাবে। কলকাতাইয়া ফাট ওর শেষ কইরা দিতে হইব, বুঝছস উমা? আমি বলি, সুজিতের কথায় কান দেবেন না, তা আপনিও গান গান। উমা চাইল, ডাগর দুচোখের চাহনিতে কি যেন রহস্যময়তা ফুটে ওঠে, যেন গভীর গাঙের অতলান্ত ভাবর চোখে। ঠোঁটে মৃদু সলজ্জ হাসির আবেশ এনে বলে, সুজিতদার কথাই অমন, এখানে এই এত দূর প্রান্তে কি গান শিখবো বলুন? এই নিন চা, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে, এমনিতেই যা ঠান্ডা পড়ে গেছে। উমা নিজেই চা বানিয়ে দেয়। সুজিত বলে, ওটারে আরো 1 কাপ চা দে, একটা চায়ের কাঙাল, ঘটিগুলো এমনিতেই। কলকাতায় সুজিত ঘটি বাঙালের কথা বলে না, স্বভূমিতে এসে এবার স্বধর্ম পালন করতে শুরু করেছে। কাল রাতের অন্ধকারে এই শহরটাকে, আমাদের বাংলোর আশপাশটাকে দেখতে পারিনি।
এখন দেখি। অনেকখানি জুড়ে বাড়ির সামনেটা, ওদিকে দোতলার বড় বাড়ি, সামনে একপাশে চণ্ডী মণ্ডপ, তাতে দুর্গামূর্তি এসে গেছে। পিছনে আম কাঁঠালের বাগান, ওদিকে একটি ঘাট বাঁধানো, পুকুরও রয়েছে। বেশ সমৃদ্ধ পরিবারই। বাড়িতেও সেই সমৃদ্ধি আর রুচির ছাপ রয়েছে। সুজিতের কাকা বিজিতবাবু এই অঞ্চলের খুব নামী ব্যস্ত ডাক্তার। সুজিতের বাবা আগরতলা মেডিকেল কলেজের বিএমও। এদের আদি বাস সিলেটে। দেশ ছেড়ে অনেকদিন আগেই এখানে এসেছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। শহরে ওদের সম্পত্তি কম নয়, নিজেদের বিরাট নার্সিংহোম রয়েছে। ভারতের অন্যতম সীমান্ত শহর খোয়াই। শহর বলতে যা বোঝায় সেই উগ্র আধুনিকতার ছাপ নেই। তবে সাব ডিভিশন, কোর্ট কাছারি, কলেজ, বেশ কয়েকটা স্কুল এসব রয়েছে। একটা সিনেমা হলও রয়েছে, আর রয়েছে বেশ কিছু মিলিটারি বিএসএফের ঘাঁটি। ওদিকে খোয়াই নদী শহরটাকে বেড় দিয়ে বয়ে গেছে। ছোট নদী, এখন জলও কম, বালি রেখা জেগে আছে। ওদিকে বাংলাদেশ। ছোট একটা নিঝুম স্টেশনও দেখা যায়, আর দেখা যায় নদীর কোল ঘেঁষে এপারে ওপারে কিছু কংক্রিটের বাংকার। সেখানে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে দুই দেশের জওয়ানরা। শহরটা ঘুরে ফিরে দেখে ফিরছি। উমাই বিশুকে নিয়ে আমাদের ঘরটা পরিষ্কার করে, আমাকে দেখে শুধোয়। আমাদের শহর দেখলেন? হ্যাঁ, বেশ সুন্দর, গাছপালায় ভরা, নদীটাও খুব সুন্দর। উমা বলে, এখন সুন্দর, বর্ষাতে ওর রূপ দেখলে ভয় পাবেন। সুজিত বলে, বুঝলি সমী, ওই উমাও ঠিক খোয়াই নদীর মতো, কেমন শান্ত, সুন্দর, শুনশান, আর রাগলে ওর মেজাজ হয়ে যায় বর্ষার খোয়াই নদীর মতোই, গর্জে ফুলে ভেঙে চুড়ে তছনছ কইরা দেয়। উমা সোফাটা ঝাড়ছিল, ঝাড়নটা নামিয়ে হাত উঁচু করে এক পলকেই এগিয়ে আসে। যাতা কবি না দাদা, দিমুখা কত। সুজিত নিরাপদ দূরত্বে গিয়ে বলে, দেখেছিস নমুনা? হেসেও ফেলি। উমাও এবার নিজেকে সামলে নিয়ে অনুযোগে সুরে বলে, ওর কথায় কান দেবেন না। সুজিত বলে, ঠিক আছে, দেবে না। এক কাপ চা পাঠা জলদি, সমীরের তেষ্টা পাইছে। উমা বলে, ওদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, চা আনছি, তোরা ঝটপট স্নান করে মণ্ডপে আয়, পুজো হলে খেতে বসবি। পুজো মণ্ডপে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা এসেছেন বন্ধু বান্ধবীরাও। ঠাকমা গরদের থান পরে বসে আছেন, সুজিতের মা কাকিমাও আছেন। উমাও এসেছে স্নান সেরে, একটা ঝলমলে শাড়িতে তার রূপ যেন ঝলমল করছে। ছোট ভাই বোনেদের সঙ্গে সেও রয়েছে। ওদিকে সুজিতের বাবা, কাকাবাবু, আরো অনেকে রয়েছেন। শান্ত পরিবেশে ঢাকের শব্দ ওঠে। মনে হলো পুজোর বন্ধন যেন ভারতের এক প্রান্ত থেকে সুন্দর নির্জন আর এক প্রত্যন্ত প্রান্তকে একটি বন্ধনে বেঁধে রেখেছে। সন্ধ্যার আরতির পর এখানে বাড়ির মেয়েদের সমাবেত মাতৃবন্দনার গান হয়। বাড়ির বউ, গিন্নি, মা সকলে সেই বন্দনা গানে যোগ দেন। উমাকে দেখি এখানে প্রধান ভূমিকায়। আয় গো উমা কোলে করি। মা উমা যেন এখানে বাঙালি ঘরের এক স্নেহের দুলালি। ওই গানের সুর, ধূপের বাতাস, আরতির সুর সব মিলেমিশে একাকার হয়। কটা দিন এই দূর প্রবাসে কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। এই কদিনে আমিও এদেরই পরিবারের একজন হয়ে গেছি। প্রতিমা নিরঞ্জন হয় নদীতে, অবশ্য হাঁটু জল, তা হোক, তবু সেখানে শহরের সব প্রতিমা আনা হয় শোভাযাত্রা করে। কদিন আনন্দ হইচইয়ের মধ্য দিয়ে কেটে গেছে। উমাই আমাদের দেখাশোনা করেছে। এত কাজ, এত ঝামেলার মধ্যে সমানে চা জলখাবার বয়ে এনেছে। আর অজান্তে কখন আপনি থেকে তুমিতে নেমে এসেছি আমরা, তা ভাবিনি। ধুনো নাচের আসরে এখানে নাচের পাল্লা চলে, ঢাক বাজে, আরো অনেকেই সেই নাচে যোগ দেয়।
সুজিতটাও মাথায় একটা ফেটটি বেঁধে ধুনো নাচ শুরু করে। আমাকেও টানবে নাচের আসরে। ওই কর্ম আমার নয়। ব্যাকুলভাবে বলি, হেই ছেড়ে দে, ওসব পারি না। অনেকেই মজা দেখার জন্য বলে, নামা 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 ওরে। অসহায় আমি, ওরাও ছাড়বে না। এর মধ্যে সুজিতের সাঙ্গপাঙ্গরাও ধরেছে আমাকে। রক্ষা করে উমা। সেই বলে, হেই ছোটদা, তুই যা করছিস কর, ওকে টানছিস কেন? তারপর সুজিতের চেলাদের বলে, তোরা যা তো যা। বিসর্জনের দিনও ওই বাঁচায় আমাকে সুজিতের হাত থেকে। বলে, ওরা কিন্তু ভাংটাং খাবে, ওদিকে যাবে না, চলো বরং বিসর্জন দেখে আসি। উমাই আমাকে নিয়ে বের হয়। তখন পথে 2-4টি প্রতিমা বেরিয়েছে নিরঞ্জনের জন্য। বিকেলে রোদ নামছে নদীর ধারে। ওপার বাংলার বহু মানুষও এদিন বেড়া টপকে এদিকে আসে। আমরা দুজনে নদীর বাঁধ ধরে চলেছি। দূরে চারিদিকে বিসর্জনের ঢাকের বাজনা। আজ যেন উমার সান্নিধ্য আমার মনকে কি বিচিত্র তৃপ্তিতে ভরে তোলে। উমা বলে, এই ছোট্ট শহরে হাঁপিয়ে উঠেছি। মাঝে মাঝে মনে হয় যেন দূরে কোথাও হারিয়ে যাই। জিজ্ঞাসা করলাম, কলকাতা গেছো? একবার গেছি, এক মামা থাকেন লেকটাউনে। কদিন দারুণ কেটেছিল। বললাম, এবার কলকাতা এলে খবর দেবে কিন্তু। উমা বলে, দেখি, কলকাতায় যেতে তো মন চায়, সেখানে কত সুযোগ। এখানে এই তো এক মুঠো শহরে সেসব কিছুই নেই। ওদিকে সুজিত দলবল নিয়ে ভাঙের আয়োজন করছে, কিন্তু আসল লোকই বেপাত্তা। এদিক ওদিক খুঁজেও পায় না আমাকে। বাড়িতে উমাও নেই। এদের প্রতিমা নিরঞ্জনের সময় হয়েছে। বাড়ির বউরা বরণ করছেন প্রতিমাকে। ঢাকে বিসর্জনের বাদ্যি বেজে ওঠে। এমন সময় আমাদের দুজনকে দেখে সুজিত বলে, কোথায় ছিলি রে? তোকে কত খুঁজছি। উমা বলে, তোদের ভাঙের পালা শেষ হয়েছে তো, ওকে আর ওসব ভাবি যাবি গেলাবি না। সুজিত এবার অবাক হয়। বলে, কি রে সমী, বেশ কড়া একজন গার্জেন পেয়ে গেছিস দেখছি। আমি আনলাম, এখন আমি নোবডি। ঠিক আছে বাবা, তুই গুড বয় হয়েই থাক, তবে এর জবাব আমি পরে দেব। আমাকে শাসিয়ে ও এবার বিসর্জনের শোভাযাত্রা পরিচালনা করতে চলে গেল বন্ধুদের সঙ্গে। তারপর শোভাযাত্রা শুরু হলো ধুনুচি নাচ। উমা বলে, ওদের ধারে কাছে যাবে না। উমার উপর নির্ভর করেই চলেছি নদীর ধারে। সামনে তখন ওদের ধুম নাচ চলছে। পুজোর কদিন যেন ঝড়ের মতো কেটে গেছে। এরপর বাড়িতে নেমেছে বিষণ্ণ শান্তির আভাস। আত্মীয় স্বজনরাও ফিরে গেছেন। বড় বাড়িটায় এখন উমার বাবা, মা, ঠাকমার ছোট বোন। আর বাগানের বাংলোয় আমরা 2টি প্রাণী। ঠাকমা বলেন, সুজি, সৌমিকে নিয়ে এবার এ বাড়িতে চলে আয়। বাংলোতে বসে সুজিত বেশ আরামসে সিগারেট টানে, আমিও। বাড়িতে গুরুজনেরা রয়েছেন। সুজিত বলে, ঠাকমা, ওখানেই বেশ আছি আমরা। ঠাকমা বলেন, সৌমি কদিনের জন্য এখানে এসেছে, বাড়ির বাইরেই থাকবে। সুজিত বলে, আহা, বাড়িতেই তো আছি, খাচ্ছি দাচ্ছি, নো প্রবলেম ঠাকমা। বাগানের বাংলোতে ভালোই আছি। সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গেছে। সুজিত ঘুমুচ্ছে। আমি বের হই ভোরে শিশির ভেজা বাগানে। বাড়ির লোকের ঘুম তখনও ভাঙেনি। দেখি ওদিকে একটা টগর ফুলের ডাল থেকে উমা ফুল পাড়ার চেষ্টা করছে, হাতে ফুলের সাজি। ঠাকুরের পুজোর ফুল তোলে উমা। আজ ভোরে বের হয়েছে। ডালটা বেশ উঁচু, ফুলও রয়েছে অনেক। ওর হাত যায় না। হঠাৎ ফুলের ডালটাকে নুয়ে আসতে দেখে অবাক হয়ে সে চাইল। আমাকে দেখে একটু অবাক হয়।
ওর শাড়িটা একটু এলোমেলো, যৌবনের রেখাগুলো সোচ্চার, অন্তর্বাসের আবরণ ভেদ করে যেন প্রকাশ পাচ্ছে। উমা শাড়িটা ঠিক করতে করতে বলে, তুমি? বলি, তোমাকে দেখে এলাম। কেন, ঘুম হয়নি বুঝি? হাসে উমা, না, এখানের ভোরটাও খুব সুন্দর, আর তুমিও। উমা চাইল, ওর ডাগর চোখে বিস্ময়। চুপ করে গেলাম। ওর চোখে বিস্ময়ের সঙ্গে যেন নীরব একটা শাসনের ভাবও ফুটে উঠেছে। তাকে অগ্রাহ্য করা যায় না। উমা ফুল তোলা শেষ করে বললে, তোমাদের চা নিয়ে আসছি। সেদিন সকালেই উমা আসে, পিছু পিছু শিবু হারমোনিয়াম নিয়ে আসে। সুজিত দেখছে, বলে, কি রে উমা, আজ তোদের বিজয় সম্মেলনী না? উমা বলে, এইখানেই রিহার্সাল দেব, আর সমিদা তোমাকেও গাইতে হবে। সুজিত বলে, ওকে শেষে দিবি? তাহলে লোকই থাকবে না। দেয় দিন, কলকাতার ঘটিরে একটুন টাইট দিয়া, একদিন তো আগলেই রাখছ সরে। সন্ধ্যার রূপটা এখানে সুন্দর, চাঁদনি রাত, বাতাসে শিউলির সুবাস। ওদিকে বাগানের মধ্যে মঞ্চ করে গানের আসর বসেছে। উমা কদিন রিহার্সাল দিয়ে তার দলকে রপ্ত করে তুলেছে নাচে গানে। ওদের অনুষ্ঠানের পর উমা গাইছে। গানের গলাটি ওর রূপের মতোই মিষ্টি, মন মাতানো। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে বাগানে। উমার চোখে মুখে খুশির আবেশ। ওই বাগানের মধ্যে নিজেকে আজ উন্মুক্ত করে তুলেছে সে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। গানের সুর যেন চাঁদের হাসির মতো ছড়িয়ে পড়েছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। গানের সুর যেন চাঁদের হাসির মতো ছড়িয়ে পড়ে। মনের সব আঁধার যেন কি এক আশা স্বপ্নের ঝলকে উদ্ভাসিত হয়ে ওঠে। এ যেন অন্য এক উমা। আমাকেও গাইতে হলো। কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে গান গাই, কিন্তু প্রকৃতির এই অবাধ দাক্ষিণের মাঝে আর একজনের প্রতি নীরব ভালোবাসার স্পর্শে আজ আমার গানও এক ভিন্ন মাত্রা পায়। আজ আমি যেন আমার গান দিয়ে একজনকে জয় করতে চাই। তাকে জয় করার জন্য এই গান। নিজের মনের অতলের এই ব্যাকুলতাকে, চাওয়ার এই আকুলতাকে এমন নিবিড় করে অনুভব করিনি কখনো। কোথায় কলকাতা, আর কত শত মাইল দূরে দেশের শেষ সীমান্তে এই অরণ্য বেষ্টিত জনপদে এসে বহু খোঁজার পর যেন একজনকে পেয়েছি, যাকে খুঁজেছি আমার অজান্তেই এতদিন ধরে। সেই পাওয়ার খুশিতেই আমার গান আজ বর্ণময়, বৈচিত্র্যময় হয়ে ওঠে। দেখি মুগ্ধ হয়ে শুনছে উমা। কখানা গান গেয়েছি জানি না, সবকিছুরই শেষ আছে। আমার গানও শেষ হলো তুমুল করতালির মধ্যে দিয়ে। ঠাকমাও খুব খুশি। সুজিতের কাকা বিজিতবাবু বললেন, বাহ, চমৎকার গাও তো তুমি। ভোরের জন্য যেন অপেক্ষা করি। উমা এসেছে ফুল তুলতে। ও এখন জানে এ সময় আমি ওর জন্যেই বাগানেই থাকব। উমা বলে, ভারী সুন্দর গাও তুমি। বললাম, তুমিও দারুণ গাও, আগরতলা রেডিওতে গান শুনলাম। উমা বলে, বোন গায়ে শিয়াল রাজা। এখানে পড়ে থেকে কি হবে বলো? কলকাতায় না গেলে যে যত ভালোই গাক, তার সামনে কোনো পথই নেই। আমিও স্বপ্ন দেখি উমা কলকাতায় এসেছে, তাকে আমিও কাছে পেয়েছি। বলি, তোমার মামা তো আছেন, কলকাতায় এসো না, সেখানে আমারও চেনা জানা আছে, তোমারও ভালো লাগবে। দুজনে সেখানে থেকে একসঙ্গে লড়াই করব, উপরে ওঠার, পায়ের নিচে মাটি পাবার লড়াই। তাছাড়া আমাদের বাড়িটাও বড়, অর্ধেকটা খালি রয়েছে।
উমা চাইল, কি ভেবে অস্ফুট কণ্ঠে বললে, তোমাদের ঘরে? উমার চোখ দুটো যেন কি স্বপ্ন কি আশায় চকচক করে ওঠে। ওর সারা মনে কি যেন উত্তেজনা। উমাকে আমার ঘরে আমন্ত্রণ জানিয়ে যেন নিজেই নিজের স্পর্ধায় চমকে উঠেছি। উমাও আর দাঁড়ায়নি। তার মনেও যেন কি একটা ঝড় উঠেছে, কি একটা দুর্বার উত্তেজনা সামলাবার জন্যেই যেন সে চলে গেল। সকালে রোজই চা আনে উমা, আজ দেখি উমা নয়, শিবুই চা এনেছে। সুজিত বলে, কি রে, তোর গার্জেন তো এলো না রে, কি ব্যাপার? সুজিতের ঘুম ভাঙে বেলাতে, সে বাগানে আমাদের অভিসারের কথা জানে না। শিবু বলে, সর্দি ঠাকমার সঙ্গে বসে আনাজ করছে, আজ বাড়িতে কালকের ফাংশনের খাওয়া হবে কিনা তাই ব্যস্ত। দুপুরে তার দেখা মেলে, কেমন যেন গম্ভীরই, কাজে ব্যস্ত। ওদিকে খেতে বসেছি আমরা, সুজিত পাশে বসেছে। রকমারি তরকারি, মাছ কয়েক পদ। সুজিত একটা পদ দেখিয়ে বলে, ওটা খা, আমাদের বেস্ট ডিশ। আমিও খাই। কেমন গলা গলা, পেঁয়াজ রসুনের পরিমাণও বেশি, তবু খেতে খারাপ লাগে না। কেমন একটা বিদগুটে গন্ধও রয়েছে, তবে খেতে ভালোই। এবার খাওয়া হলে সুজিত বলে, কি খাইলি জানোস ঘটি? ওটারে কয় নলা শুঁটকি। চমকে উঠলাম। হ্যাঁ, শুঁটকি মাছ? পচা শুঁটকি? জীবনে ওই জিনিসটাকে এড়িয়ে এসেছি। ওর দুর্গন্ধ এখনো নাকে লাগে, সারা শরীরে ঘুলিয়ে ওঠে। পেটের মধ্যে যেন পাক দিচ্ছে ওই পদার্থটা। ছুটে গিয়ে বেশি নেবার হড় হড় করে বমি করে ফেলি। ওয়াকে শব্দ শুনে হাসছে সুজিত। উমা আমাকে ওইভাবে দেখে এবার কাছে এসেছে। তখন আমার অবস্থা করুণ, বমি করছি। উমাই বেসিনের ট্যাপ খুলে এবার বলে, মুখে চোখে মাথায় জল দাও। ঠাকমাও বলেন, সুজিত, তোর বাঁদরামির জন্য পোলাটার কি হাল হয়েছে দেখ, বাছার খাওয়াই হইল না। বাংলোর ঘরে এসে শুয়ে পড়েছি। এর মধ্যে ডাক্তারবাবুও ঘুরে গেছেন, উমার মাও এসেছিলেন। আমি বললাম, তেমন কিছু হয়নি, আপনাদের ব্যস্ত হতে হবে না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কপালে কার হাতের ছোঁয়া পেয়ে চাইতে দেখি বিকেল হয়ে গেছে। বিকেলের ম্লান আলো পড়েছে উমার নরম মুখে। ওর হাতের কোমল স্পর্শে আমার সারা দেহে মনে কি যেন একটা সাড়া আনে। উমা বলে, কেমন আছো? উঠে বসি। উমার হাতখানা আমার হাতে, উমার চোখে নীরব চাহনি। জানালাম ভালো আছি। আজ সকালে কিসব কথা বলে ফেলেছি তোমাকে, তাই কি রাগ করে চা দিতে আসনি? তখন যে কি হলো আমার, তোমাকে ওইসব বলে ফেললাম। উমা বলে, না না, কি আর এমন বলেছ? না, জানা নেই শোনা নেই, হঠাৎ করে বলে বসলাম। আমার বাড়িতে আসবে কলকাতা এলে। উমা বলে, এতদিন ওসব কথা ভাবিনি। এই দূর একটা ছোট্ট শহরে নিজের সীমাতেই নিজেকে নিয়েছিলাম। হঠাৎ তোমায় দেখে মনে হলো যেন জগৎটা অনেক বড়, বিশাল। সেখানে একা পথ চলা যায় না, একজনকে পাশে চাই। তোমাকে দেখে মনে হয়েছিল তোমার উপর নির্ভর করা যায়। আমার মনে অনেক স্বপ্ন এসে গেল, অনেক রঙিন স্বপ্ন। জানি না তা কখনো সত্যি হবে কিনা। স্বপ্ন আমিও দেখি উমা, অনেক স্বপ্ন। কি দুর্বার আকর্ষণে আজ যেন আমি দিশাহীন হয়ে ওকে কাছে টেনে নিই। উমাও আমার বুকে মুখ রাখে, ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে। উমা যেন আজ এক নতুন চেনা, খুব কাছের জনি হয়ে গেছে। ও আমার আপন, একান্ত আপন।
বাইরে শীতের ঝরা পাতা মারিয়ে সুজিত আসছে। আমরা দুজনে আবার দূরত্বে সরে যাই। সুজিত ঘরে ঢুকে বলে, কেমন আছিস রে? শালা শুটকির যে এত জোর তা আজ তোকে দেখে বুঝেছি। বাঙালরা ওই মাল এত সহজে হজম করে, দেখ বাঙালির জোর কেমন। কদিন ঘুরছি ত্রিপুরা, সিপাহীজলা, শ্মশান ঘর, উদয়পুর, মাথাবাড়ির মন্দিরে। সঙ্গে উমাও রয়েছে। কদিনের পথ চলার মাঝে আরো কাছে পেয়েছি উমাকে। ঘন অরণ্যাবৃত চলার পথে গাড়ি হেলে দুলে চলেছে। দেখছি নতুন জগৎকে। উমার মাঝে যেন মুক্তির সন্ধান পেয়েছি। তারাময় আকাশ, সিপাহীজলার ঝিলে তারাগুলো দোল খায়, বাতাসে জাগে বনমর্মর। উমার ডাগর চোখে ওই দূর তারার নীরব মিনতি। আজ মনে হয় উমাকে ছাড়া আমার জীবন বোধহয় শূন্যই থেকে যাবে। সুজিতের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে বাংলোর বারান্দায় আমাদের দুজনকে। সুজিত অবাক হয়। ও যেন কি একটা পরম সত্যকে হঠাৎ আবিষ্কার করেছে। উমার চোখেও সে দেখেছে এক নতুন উমার অস্তিত্ব, যে অনেক কিছু পেয়ে নতুন করে বাঁচতে চায়। উমা উঠে নিজের ঘরে চলে গেল। সুজিত বলে, রাত কত জানিস? ঘুমোবি না? প্রায় 3 সপ্তাহ কেটে গেছে। এবার কলকাতায় ফিরতে হবে। এর মধ্যে হিসাব করছি ব্যাংকের চাকরি, না হয় এমএটাতে ভালো রেজাল্ট করে নিশ্চয়ই প্রফেসরি পেয়ে যাব কোনো কলেজে। নিজের ভবিষ্যৎকে স্থির আর দৃঢ় করে ফিরে আসব, উমাকে নিজের ঘরে নিয়ে যেতে। কলকাতায় থাকবে উমা, সেখানে ওর গানের কদর দেবে মানুষ। উমাকে সুখী দেখতে চাই আমি। প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, এবার ফেরার পালা। যে মুক্ত মন নিয়ে এখানে এসেছিলাম, সেই মন নিয়ে ফিরতে আর পারবো না। তার অনেকখানি জুড়ে বয়ে নিয়ে যাব তার স্মৃতি, তার নীরব ভালোবাসার উপহার। তাই ফিরে আসতে হবে আমাকে এই দূর খোয়াইয়ে আবার। ঠাকমা, উমার মা বাবাকে প্রণাম করি। উমাও রয়েছে। ঠাকমা বললেন, আবার আসবা কিন্তু সমী। বললাম, হ্যাঁ ঠাকমা, নিশ্চয়ই আসবো। উমার চোখে জল। আজ সে যেন সত্যি নির্ভর খোঁজে আমার বুকে। সুজিত ডাক দেয়, এই সমী, গাড়ি এসে গেছে। কলকাতায় ফিরে ব্যাংকের পরীক্ষা, কলেজের অধ্যাপক পদের জন্য তদবির করতে ব্যস্ত হয়ে পড়ি। ওদিকে লেখালেখির কাজও চলছে। মাঝে মাঝে মনে পড়ে সেই নির্জন সবুজে উমার কথা, তার চোখের কত ব্যাকুল চাহনি। প্রথমটায় মন আকুল হয়ে উঠত, এদিকে কঠিন বাস্তব জীবনের লড়াইয়ের প্রস্তুতি। সেই স্বপ্ন আর বাস্তবের মাঝে সংঘাত চলে নিয়ত। দিন কিভাবে কখন কেটে যায় জানি না। দূর আকাশের তারার রোশনির মতো প্রজ্জ্বল উমার মুখখানাও যেন হারিয়ে যায় দিনের আলোতে। শেষমেশ প্রফেসরিটা পেয়েও গেলাম, চিঠি এসেছে। এমনই একদিনে সুজিত আসে ঝড়ের মতো। ইউনিভার্সিটি ছাড়ার পর ওর সঙ্গে দেখাটা কমে গেছে। হঠাৎ সেদিন আসে, শুধুই, কিরে খোয়াইয়ের খবর কিরে? ঠাকমা কাকিমা ওরা সব কেমন আছেন? উমার কথাটা বলতে পারি না। সুজিত একটা কার্ড বের করে বলে, এই উমার বিয়ে, তোকে কাকা বাবু ঠাকমা বারবার করে যেতে লিখেছেন। চমকে উঠি এবার। উমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন সত্যি করার কথা ভাবছি। এমনই দিনে ওই কাঠখানা যেন আমার সব আশাকে মিথ্যা করে দিল। সুজিত চলে গেছে। টেবিলে একদিকে অধ্যাপনার চাকরির নিয়োগপত্র, অন্যদিকে পড়ে আছে উমার বিয়ের কার্ডটা। জীবনটা বোধহয় এমনই, একদিকে সে কেড়ে নেয় আর অন্যদিকে ফিরিয়ে দেয়। নদীর ভাঙনের মতো একদিক ভাঙে,
অন্যদিক গড়ে। সেই ভাঙা গড়া, পাওয়া না পাওয়ার আনন্দ জ্বালাকে মেনে নিয়ে সব ভুলে মানুষ আবার বাঁচে, নতুন করে ঘর বাঁধে, জীবনের পথ পার হয়ে অসীমে হারিয়ে যায়। আমিও এসব কিছু মেনে নিয়ে দিন কাটাই। এখন সাহিত্য জগতে এসে পড়েছি, নামডাক হয়েছে, তাই লেখালেখি ছাড়াও নানা সভা সমিতিতে যেতে হয়। সেবার মালদহে গেছি এক সাহিত্য সভায়। সভার আয়োজকরা কোনো ত্রুটি রাখেননি। মফস্বল শহরে এখনো মানুষ সাহিত্যিককে ভালোবাসে, তাই বোধহয় সভাতে ভিড়ও হয়েছে দারুণ। উদ্বোধনী সঙ্গীত গাইল একটি মেয়ে, দারুণ দেখতে, চমৎকার গানও গায়। ওর গলায় যেন জাদু রয়েছে। ওর গানের পর সাহিত্য আলোচনাও জমে উঠেছিল। সন্ধ্যা হয়ে গেছে, সভা শেষ হয়েছে। সেই মেয়েটি তখনও রয়েছে। সার্কিট হাউসে উঠেছি। সবার পর কয়েকজন স্থানীয় ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। হঠাৎ সেই মেয়েটিকে আসতে দেখলাম। মেয়েটির সঙ্গে আমারই বয়সী এক ভদ্রলোক রয়েছেন। হঠাৎ সেই মেয়েটি আমাকে প্রণাম করে। স্থানীয় লোকেরা অনেকেই তাকে চেনে। ভদ্রলোক ওখানকার নামকরা ডাক্তার, নিজেই গাড়ি নিয়ে এসেছেন আজ রাত্রে ওর বাড়িতে খাবার নিমন্ত্রণ নিয়ে। আমার সঙ্গে সেই ছোট মেয়েটির এর মধ্যেই পরিচয় হয়ে গেছে। নাম তার সীমা। ও বলে, চলুন, দেরি হয়ে যাচ্ছে। সাহিত্য করতে গিয়ে আর কি হয়েছে জানি না, বন্ধুলাভ হয়েছে অনেক। পরকে বোধহয় আপন কিছুটা করতে পেরেছি, তাই যেতেই হলো ওদের সঙ্গে। সুন্দর বাগান ঘেরা বাড়ি। গাড়ি থামতে দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে গৃহকর্ত্রী। মিষ্টি হেসে বললে, চিনতে পারো? চমকে উঠলাম। স্মৃতির পাতাগুলো উল্টিয়ে যাই। মনে পড়েছে, উমা, উমা, তুমি এখানে? এই তো আমার ঘর, এসো, আমার কর্তার সঙ্গে আলাপ হয়েছে? ভদ্রলোক বললেন, হ্যাঁ হ্যাঁ, সীমা তো আমাকে নিয়ে গিয়েছিল। সুখী পরিবার। উমার বয়স হয়েছে, চেহারায় অনেক পরিবর্তন এসেছে, মেদ জমেছে সেই তনু দেহে। তবু সেই চাহনি, হাসিটুকু হারায়নি। দূর অতীত থেকে যেন রাতের রজনীগন্ধা, শিউলির সুরভি ভেসে আসে। ধূসর স্মৃতি ফের তাজা হয়ে ওঠে। উমাও এখনো ভোলেনি। সেই স্মৃতির হারানো জগতে ক্ষণিকের অতিথি আমি। সেদিনও ছিলাম ওর জীবনের ক্ষণিকের অতিথি, আজও। উমার মতো মেয়েরা ভালোবাসার রূপ, রস, বর্ণ, গন্ধ হয়ে ক্ষণিকের জন্য জীবনে আসে, আবার হারিয়ে যায়। তবু তারা আছে দূর আকাশে তারার মতোই। দূর আকাশে রাতের তারারা যেমন দিনের আলোয় হারিয়ে যায়, তেমন করেই